ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সংবিধান সংস্কার বিষয়ে সংসদেই ফয়সালার আশাবাদ সরকার ও বিরোধী দলের। জনস্বার্থ বিরোধী কাজে সরকারের বিরোধিতা করবে জামাত, মন্তব্য ডাক্তার শফিকের। কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। তেলের জন্য দীর্ঘ লাইন, জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা প্রতিমন্ত্রী। ঈদ যাত্রায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে আরও স্থলসেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান জানান, ভোটের কালি মুছে যাবার আগেই সব নির্বাচনী প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়ত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সম্মানী প্রদান করা হবে। প্রতিটি মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মসজিদের ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য 8,000 টাকা দেওয়া হবে, যা থেকে পুরোহিত 5,000 টাকা ও সেবায়ত 3,000 টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য 8,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ 5,000 এবং উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। এছাড়া প্রতিটি গির্জার জন্য 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা, বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি নিয়েও কথা বলেন সরকার প্রধান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। কেউ যেন বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। পুরোহিত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উপধাক্ষ 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে ঈদের আগে 15ই মার্চ শেষ অধিবেশন বসছে। এরপর 29শে মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে। আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংশোধন বিষয়ে চলতি অধিবেশনেই আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা এতে অংশ নেন।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে রবিবার শেষ বৈঠক, এরপর 29 মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হবে 30 এপ্রিল। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা 133টি যে 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা এগুলো সম্পাদিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। তো এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। তো সেটা আমরা জানতে চাবো, সংসদে এটা আমরা জানতে চাবো। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। এটা সংসদে বলবো বিএনপি কি ভাবছে, সংসদে আলোচনা হবে, সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমও শেষ হবে এই অধিবেশনেই। উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 460টি সহ 468টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট 50 ঘন্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। সাংবাদিকরা ঠিক হলে রাষ্ট্র সঠিক পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনস্বার্থে সরকারি দলকে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে জামাত তার বিরোধিতা করবে। শনিবার লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত আমির সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে, সত্য কথা সাহস করে তুলে ধরতে হবে। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ আর কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, তেমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে জামাত। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আগামীকালের মধ্যে সংসদে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামাত সহ 11 দল। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে জোটের এ সিদ্ধান্তের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্বৈরাচারের দোসরকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি, অভিযোগ এ জামাত নেতার। তিনি আরও বলেন, নিজেদের দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সিটি নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করছে বিএনপি। আপনাদের সবাইকে চিন্তা করতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। মেজবা রহমানের রিপোর্ট।
শনিবার ঢাকার বিভিন্ন প্রান্তে বাইক প্রতি 2 লিটার, রাইড শেয়ারিং পাস, প্রাইভেট কারে 10, মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকে পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাপক নয় বলে অভিযোগ ভোক্তাদের। তেল নেওয়ার জন্য গেছিলাম, ভিতরে এত সিরিয়াল, আমি ভয় আসিয়ে পড়ছি। আলটিমেটলি ওয়ার্কিং আওয়ার তো ওয়েস্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার কারণ হচ্ছে আমার প্রপারলি যে জায়গায় থাকার কথা আমি তো যেতে পারতেছি না। এখন তো সব জায়গায় সংকট চলতেছে, সংকটে তো সবাইকে আসলে মিতব্যয়ী হইতে হবে। প্রাইভেট কার চালকদের অভিযোগ, ঈদ যাত্রায় এত স্বল্প তেলে রীতিমতো ভোগান্তিতে আছেন তারা। এর পেছনে পাম্প কর্মকর্তাদের সিন্ডিকেটের অভিযোগও তাদের। তেলের কারণে এক এক ড্রাইভার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, কিভাবে গাড়ি চালাবে? এরা তো অ্যাক্সিডেন্ট করবে রাস্তায়। আমাদের প্রত্যেকটা গাড়িতে 40 লিটার তেল ফুল দিয়ে যাক, মানুষ তো বাড়ি যাবে, ঈদ করবে না? সবার তো ফ্যামিলি নিয়ে ঈদ করার শখ আছে না। তেলের কোনো সংকট নাই, তেল ভরপুর আছে, কিন্তু এরা চুরির জন্য এগুলো করতেছে। গতদিন আসছিলাম, আপনার 10 লিটার দিছে, এর বেশি দেয় নাই। দেখা গেল আপনার এখান থেকে উত্তরা গেলেই তো মনে করেন আসতে যেতে যে জ্যাম, রাস্তাঘাটে যে অবস্থা, 5 লিটার এখানেই চলে যায়। তবে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও ভোক্তাদের বিরুদ্ধে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। ভিড়টা আছে, তবে মানুষের মধ্যে যে প্যানিক ভাবটা ছিল সেটা ওই গত পরশুদিন যে সার্কুলারটা হইলো 5 লিটার তেল দেওয়ার পর থেকে বাইকারদের মধ্যে অনেকটা রিল্যাক্স ভাব চলে আসছে। আর গাড়ির ক্ষেত্রে বলবো ওনারাও তেল পাচ্ছে, আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এদিকে ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল মিলছে না বলে দাবি পাম্প কর্মকর্তাদের। রেশনিং সিস্টেম করে রাখছে, আমাদেরকে দিতেছে না। আমাদের পে অর্ডারও দেওয়া আছে তাদের কাছে, বা আমাদের ট্যাঙ্ক লরির কাছে দেওয়া আছে, কিন্তু দিতেছে না। ঈদকে সহজ করতে রেশনিং এর বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের দাবি ভোক্তা ও পাম্প মালিকদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের আমদানি নির্ভর জ্বালানি খাতকে আগামী 5 বছরের মধ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের উদ্বোধন শেষে একথা জানান তিনি। অনিন্দ্য ইসলাম বলেন, আমদানি নির্ভর জ্বালানি খাতকে প্রাকৃতিকভাবে স্বনির্ভর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে পুরো বিশ্ব যখন জ্বালানি সংকটে, তখন মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অনেক বড় স্বস্তির খবর। এই কূপ থেকে 10 বছর পর্যন্ত প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মাধ্যমে সরকারের 6,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর 180 দিনের মধ্যে 82 ঘনফুট গ্যাস উৎপাদনের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করার কথাও জানান তিনি। আমদানি নির্ভর জ্বালানি খাতকে বর্তমানের গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার স্বয়ংসম্পূর্ণ করতে চায়। অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের জমিনের নিচে আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের বাংলাদেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের মেধা এবং যোগ্যতা এবং দক্ষতার যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো বাড়ি ফিরছে মানুষ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে ঢাকা ছাড়ছেন তারা। ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যাত্রীদের ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার। কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। আরেফিন শাওনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঈদযাত্রা দ্বিতীয় দিনে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান তারা, তাই নারী টানে এই যাত্রা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন পূর্বে টিকিট কেটে এই যাত্রায় অংশ নিয়েছেন যাত্রীরা। জীবিকার প্রয়োজনে কর্তাদের ঢাকা থাকতে হলেও অন্য সদস্যদের ঘরমুখ যাত্রায় এগিয়ে দিতে যান তারা। এখনো ছুটি নিন, আমার পরিবারকে আমি দিতে আসছি, মূলত পরিবারের সবাই যাবে, আমি আরো 2 দিন পরে সরাসরি যাবো আর কি। বাড়ি ঈদের উপলক্ষে যাচ্ছি, তারপরে একটু পারিবারিকভাবে একটু কাজ ছিল, এই জন্য আগে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কলেজ তো আর আগেই বন্ধ দিয়ে দিছে, এখন কোচিং প্রাইভেট বন্ধ দিয়েছে, তাই সবারই তো ইচ্ছা যে গ্রামের বাড়িতে আগে যাবে, মা বাবার কাছে থাকবে, সো এই কারণে যাচ্ছি। আগে চলে যাচ্ছে, কারণ ভিড় হতে পারে, এই জন্য এর আশা আগে চলে যাচ্ছে আর কি। ঈদ যাত্রায় ভিড় বেড়েছে রাজধানীর কমলাপুর স্টেশনেও।
তবে কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের পরে ছাড়তে দেখা গিয়েছে। একটু হতাশ, আজকে ট্রেন 7:40 আমাদের, কিন্তু এখন 7:20 বাজে এখনো ট্রেন আসা নাই। তো সরকারের কাছে অনুরোধ থাকবে ট্রেন শিডিউলগুলো যেন ঠিক থাকে। ভালোই বিলম্ব হয়েছে। 45-এর ট্রেন 8:04 বাজে এখনো ছাড়ে নাই, আর সুন্দরবন এক্সপ্রেস 8টার ট্রেন যেটা ছেড়ে দিয়েছে মেবি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এখন পর্যন্ত ঈদ যাত্রার কোনো সমস্যা হচ্ছে না, সরকার কঠোরভাবে সবকিছু মনিটর করছে। যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগও নেই। যাত্রীদের ঘরে ফেরা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। একই সাথে বিনা টিকিটে ভ্রমণ রোধে চালানো হচ্ছে ডাবল চেকিং। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সাথে পরামর্শ করে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হবে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। শনিবার সকালে তার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাকে বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। এর আগে শুক্রবার মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের খারক দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ওই দ্বীপে ইরানের তেল অবকাঠামোতেও হামলা চালাবে মার্কিন বাহিনী। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 15তম দিনেও চলছে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের নয়া কৌশলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের খার্ক দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, দ্বীপটির সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে বাধা দিলে ওই দ্বীপে ইরানের অন্যতম বড় তেলের অবকাঠামোতে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। হামলা চালিয়ে সেগুলো ছায়ে পরিণত করার হুমকি দিয়েছেন তেহরানের একজন মুখপাত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব, কুয়েত, কাতার। জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দ্রুত ওমান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত ও মিসাইল হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করায় বিভিন্ন দেশের 10 জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তবরিজ শহরে হামলার আগে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। চলমান যুদ্ধে ইরান ও লেবাননে নিহত 2000 ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি বাসিন্দা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে 2500 সদস্যের একটি নৌ ও সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থল অভিযানের অংশ হিসেবে এদের পাঠানো হচ্ছে। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করছে বৈশ্বিক অর্থনীতিকেও। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে শেয়ার বাজারের দরপতন। এছাড়া মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ায় নাজুক পুরো বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে আরও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বিশ্ব অর্থব্যবস্থা। সঞ্জিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 15তম দিনে বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়ালো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল ক্ষেত্রের ওপর টানা হামলার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ রেখেছে ইরান। এতে প্রয়োজনীয় সরবরাহ ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের জন্য রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তেল বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারেও। শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে, আর এতে কমতে শুরু করেছে শেয়ারের দাম। বিশ্বের বিভিন্ন দেশের মতো ধস নেমেছে খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। সপ্তাহের শেষে দেশটির শেয়ার বাজারের 3টি প্রধান সূচক ডাও জোন্স প্রায় 0.25%, S&P 500 প্রায় 0.6% এবং নাসডাক প্রায় 0.9% কমেছে। বড় দরপতন দেখা দিয়েছে ইউরোপের শেয়ার বাজারেও। শুক্রবার ইউরোপের গুরুত্বপূর্ণ সূচক স্টক্স ইউরোপ 600 প্রায় 0.5% কমেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারের সামগ্রিক সূচক MSCI ওয়ার্ল্ডও প্রায় 0.9% নেমে গেছে। অর্থাৎ বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের 5টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রকুনুজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুন নবী চৌধুরী। ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই ঈদকে সামনে রেখে যাতায়াতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তবে ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশ্ব পরিস্থিতি সবসময় একরকম থাকে না, তাই এখন থেকেই সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানির বাড়তি চাপ দেশ ও জাতির উপর কম পড়বে। এ সময় রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের সম্মতি সংক্রান্ত বিষয় নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। প্রথম কথা হলো, ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো, জ্বালানির ক্ষেত্রে কেউ যেন এটা ভুল না বোঝেন, এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব। কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে, আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালাল মুক্ত করতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর পৌরসভার মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। গ্রামের সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে শক্তিশালী করা হচ্ছে। স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটিস অপ্রতুল। সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলি সরেজমিনে দেখার জন্যই ভিজিট মূলত। জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা পায়, ঘরের দরজায় যেন জনগণ চিকিৎসাটা পায়, আমরা সেইভাবে চিকিৎসার সেবাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমাদের কত লোক রুরাল এরিয়াতে থাকে, এখানে না হয় আপনি এসে দৌড় দিয়ে পান। গ্রামের ভিতরে যে মানে ডাক্তারি সেবাটা পায়, আমরা সেই সেবাটাকে জনগণের ঘরের দুয়ারে নিয়ে যেতে চাই।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই তৃতীয় ওয়ানডে রবিবার। সিরিজ নিশ্চিত করতে জিততেই হবে ম্যাচটি। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে দিন রাতের ম্যাচটি। 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় দুই দল। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার মিশন ও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হোম সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। প্রথম ম্যাচে নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানকে মাত্র 114 রানে গুটিয়ে দেয় মিরাজের দল। তানজিদ তামিমের 50-তে 8 উইকেটে দারুণ জয় তুলে নেয় স্বাগতিকরা। পরের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের প্রত্যাশা জাগায় স্বাগতিকরা, কিন্তু এ ম্যাচে দুই দলের পারফরমেন্স ঘুরে যায় 180 ডিগ্রি। ব্যাটিং দাপটে 274 রানের বড় স্কোর করে শাহিন শাহ আফ্রিদির দল। বৃষ্টিতে বাধাগ্রস্ত ম্যাচটিতে 32 ওভারে 243 রানের টার্গেটে ব্যর্থ হয় মিরাজের দল। প্রথম ম্যাচে পাকিস্তান অল আউট হয়েছিল 114 রানে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ গুটিয়ে যায় 1 রানে। টাইগারদের ব্যাট বলের হতাশ পারফরমেন্সে তৃতীয় ওয়ানডেতে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তান সমতা ফেরানোয় এই সিরিজে র্যাঙ্কিং উন্নতির কোনো সুযোগ নেই বাংলাদেশের। ঘরের মাঠে এখন মর্যাদা রক্ষাই চ্যালেঞ্জ মিরাজদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সংবিধান সংস্কার বিষয়ে সংসদেই ফয়সালার আশাবাদ সরকার ও বিরোধী দলের। জনস্বার্থ বিরোধী কাজে সরকারের বিরোধিতা করবে জামাত, মন্তব্য ডাক্তার শফিকের। কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। তেলের জন্য দীর্ঘ লাইন, জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা প্রতিমন্ত্রীর। ঈদ যাত্রায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে আরও স্থল সেনা ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।